আমরা প্রত্যেকে চাই বা না চাই, আমাদের কিন্তু প্রত্যেককে ভোট দিতে হয়। রাজনীতি আমাদেরকে কিন্তু ছাড়তে চায় না। আমরা যতই বলি রাজনীতি করি বা রাজনীতি করব না, রাজনীতি আমাদেরকে ছাড়বে না। প্রতিটা ক্ষেত্রে আমাদের একেবারেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো বিষয়টা যেন রাজনীতি কেন্দ্রিক, রাজনীতি দিয়ে মুড়ে রয়েছে। হ্যাঁ, আমার সাথে একমত হতে পারো, নাও হতে পারো, এটা নিয়ে কোনো তর্ক নয়। আমরা আজকের আলোচনা করব ভারতের নির্বাচনী সংস্কার, অর্থাৎ এই যে নির্বাচনী সংস্কার, অর্থাৎ বিভিন্ন যে কমিটিগুলো গঠিত হয়েছিল সেগুলো কিন্তু আমি ডিটেলস আলোচনা করতে পারবো না। মূলত তোমরা যে এসএলএসটি দিচ্ছ, এসএলএসটির পরিপ্রেক্ষিতে যে যে সংস্কারগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসার চান্স রয়েছে, আমি কেবলমাত্র সেই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়েই আলোচনা করব। আর একটি কথা, তোমাদের এসএলএসটির জন্য কিন্তু আমাদের যে প্রিপারেশান চলছে, পেইড ব্যাচে যারা তোমরা ভর্তি হয়েছে 200 জন, তাদের জন্য মূলত কিন্তু আমরা প্রতিনিয়ত প্র্যাকটিস সেট থেকে শুরু করে আমরা প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল ইংরেজি বাংলাতে তোমাদের কিন্তু দিয়ে চলেছি। আশা করছি সেগুলো তোমাদের খুব কাজে লাগবে। এখনও কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, তোমরা এখনও যারা ভর্তি হওনি অবশ্যই কিন্তু অ্যাডমিশন নিতে পারো। আর একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে যাচ্ছি, 999 অর্থাৎ এই 999তে তোমরা কিন্তু এবারের জন্য পেয়ে যাচ্ছ আমাদের একাডেমি থেকে রাষ্ট্রবিজ্ঞানের ফুল মক টেস্ট সিরিজ। সেখানে তোমাদের 100 থেকে 200 মক টেস্ট থাকবে, প্রত্যেকটাতে 60টা করে প্রশ্ন, টপিক ওয়াইজ মক টেস্ট এবং মিসলেনিয়াস মক টেস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা যদি শুধুমাত্র মক টেস্টও দাও, তোমরা কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক ভালো প্রিপারেশান তোমরা করতে পারবে। আর যারা মূলত ইংরাজি মাধ্যমের প্রিপারেশান দিচ্ছ, তাদের জন্য কিন্তু 999-এ আমরা রাখছি 100 মক টেস্ট। যারা ইংলিশ মিডিয়ামে আছো, তোমাদের জন্য কিন্তু 100 মক টেস্ট থাকছে। তাহলে চিন্তা নেই, দ্রুত নিচে দেওয়া নাম্বারে ফোন করো আর চলে আসো। চলো আজকে আমরা ক্লাসে চলে যাই। মূলত নির্বাচনী সংস্কার সম্পর্কিত যে কমিটিগুলি উল্লেখযোগ্য, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথমে আমরা দেখতে পাবো নির্বাচনী আইন সংশোধন বিষয়ক যৌথ সংসদীয় কমিটি কবে গঠিত হয়? 1971 এবং 72-এর সময়। পরবর্তী তারকুণ্ডে কমিটি খুব গুরুত্বপূর্ণ একটা কমিটি, জয়প্রকাশ নারায়ণ কর্তৃক গঠিত বেসরকারি একটি কমিটি, এটি গঠিত হয় 1974-এ। আমাদের কিন্তু সালগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। পরবর্তীকালে দীনেশ গোস্বামী কমিটি গঠিত হয় 1990 সালে। বোরা কমিটি গঠিত হয় অপরাধ ও রাজনীতি সংযোগ বিষয়ক কমিটি 1993 সালে। তার পরবর্তীকালে ইন্দ্রজিৎ গুপ্তা কমিটি সরকারি খাতে নির্বাচনের খরচ বিষয়ক একটি কমিটি তৈরি হয় 1998 সালে। পরবর্তী কমিটি ভারতের আইন কমিশনের 170তম রিপোর্ট, সেটা কত সালে হয়েছিল? 1999। যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো কিন্তু এখানে তুলে ধরেছি। জাতীয় কমিশনের সংবিধানের কার্যকারিতা সম্পর্কিত রিভিউ রিপোর্ট, এটা কত সালে হয়েছিল? 2000 এবং 2002 সালে। পরবর্তীকালে বিশেষ করে এটা ভেঙ্কটাচালাইয়ার নেতৃত্বে গড়ে উঠেছিল। তার পরবর্তীকালে বীরাপ্পা মৌলির নেতৃত্বে গড়ে উঠেছিল প্রশাসনিক সংস্কার কমিশন 2007 সালে। আরেকটি কমিটি তোমাদের 2010-এ গড়ে উঠেছিল ডাঙ্কা কমিটি, এবং জে.এস. বর্মা কমিটি ফৌজদারি আইন বিষয়ক 2013 সালে গড়ে উঠেছিল। এছাড়াও তোমাদের কিন্তু এই কমিটিগুলোর কি কি সুপারিশগুলো করেছিল সেগুলো নিয়ে ডিটেলস ভিডিও তোমাদের আনবো, আমি চিন্তা করার কারণ নেই। এবারে দেখে নেব কি কি বিষয় গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের নির্বাচনী সংস্কার করা হয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী সংস্কারের পদক্ষেপের মধ্যে, ভোটদাতাদের ন্যূনতম বয়স হ্রাস। আমরা প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আমাদের 61তম যে সংবিধান সংশোধনী আইন 1988 সালে, এর মাধ্যমে ভোটদানের ন্যূনতম বয়স কত করা হয়? ভোটদানের ন্যূনতম বয়স 18 বছর করা হয়। আগে কত ছিল? আগে ছিল 21 বছর। এখন সেটা কত করা হচ্ছে? এখন সেটা করা হচ্ছে 18 বছর। আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় বলছে, নির্বাচন কমিশনে ডেপুটেশন, এটা 1988 সাল থেকে নির্বাচন পরিচালনা,
ভোটার তালিকা তৈরি বা সংশোধন ইত্যাদি কাজে যেসব কর্মী নিযুক্ত হন তারা সরাসরি নির্বাচন কমিশনের অধীনে ডেপুটেশনে কাজ করেন। এটা কিন্তু করা হয়েছে কত 1988 সাল থেকে। তারপরে হচ্ছে প্রস্তাবক বা প্রপোজারের কি হচ্ছে সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে কত সালে, মূলত মনে রাখতে হবে 1988 সাল থেকে রাজ্যসভা এবং রাজ্য আইনসভায় মনোনয়ন পেশ করার ক্ষেত্রে প্রস্তাবকের সংখ্যা ন্যূনতম 10 জন বা ওই নির্বাচনী ক্ষেত্রের 10% যেটি কম সেটা করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী ক্ষেত্রে কি বলছে, ইভিএম এর ব্যবহার, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। ইভিএম এর ব্যবহার 1989 সালে প্রথম ইভিএম ব্যবহারের জন্য বিধি তৈরি হয়। কত সালে সর্বপ্রথম আমাদের বিধি তৈরি হচ্ছে, নিয়ম তৈরি হচ্ছে 1989 সালে। পরবর্তী একটি গুরুত্বপূর্ণ কথা বলছে বুথ দখল। আমরা মাঝে মাঝেই কিন্তু এই কথাটা খুবই শুনে থাকি যে কুলতলিতে বুথ দখল হয়েছে, যে হরিণঘাটায় বুথ দখল হয়েছে, কিংবা কোচবিহারে বুথ দখল হয়েছে। তোমাদের বাড়ি তাই তো? হ্যাঁ, সেখানে আচ্ছা একটা কথা বলবে, তোমাদের যাদের যাদের বাড়ির কাছাকাছি বুথ দখল হয় আমার নিচে কমেন্ট করে জানাবে তো কাদের বাড়ির কাছাকাছি বুথ দখল হয়ে থাকে। বিষয়টা হচ্ছে বুথ দখল 1989 সাল থেকে বুথ দখল বা বুথ ক্যাপচারিং ঘটনা ঘটলে ওই কেন্দ্রে নির্বাচন মুলতুবি করার বিধি গৃহীত হয়। যে যদি কোনো বুথ দখল ঘটে, এরকম কোনো ঘটনা ঘটে, বুথ ক্যাপচারিংয়ের ঘটনা কোনো ঘটে, তাহলে কি হবে, তাহলে সেখানে মূলত নির্বাচনকে বন্ধ করে দেওয়া হবে, নির্বাচনটাকে মুলতুবি রাখা হবে। নির্বাচনী সংস্কারের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে ইলেক্টরেটস ফটো আইডেন্টিটি কার্ড, এপিক যেটাকে বলে। আমাদের পিকচার থাকবে, ছবি থাকবে। 1993 সালে নির্বাচন কমিশন ভোটারদের সচিত্র পরিচয়পত্র প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে। আগে কিন্তু সচিত্র পরিচয়পত্র ছিল না, সেখানে কিন্তু অনেক কারচুপি লক্ষ্য করা যেত। এখন সচিত্র হয়ে যাওয়ার পরেও কারচুপি করছি আমরা, কিন্তু আগে কিন্তু আরও বেশি হতো। কিন্তু এখন সেটাকে কী করা হয়, সচিত্র পরিচয়পত্র দেওয়া হয় কত সাল থেকে, 1993 সাল থেকে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। পরবর্তী পার্টটি কি বলছে, নেশন অনার অ্যাক্ট, অসম্মানকারীর বিরুদ্ধে ব্যবস্থা। অর্থাৎ কি বলতে চাইছে, কোনো ব্যক্তি জাতীয় পতাকার যদি অসম্মান করে থাকে, অবমাননা করে থাকে, ভারতের সংবিধানের যদি অবমাননা করে থাকে, জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে বাধা প্রদান করে থাকে, এই সমস্ত কারণে ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 তৈরি হচ্ছে এই অ্যাক্টটি। এর অধীনে দোষী সাব্যস্ত হলে তিনি 6 বছর সংসদ বা কোনো রাজ্য আইনসভায় প্রার্থী হতে পারেন না। বুঝতে পেরেছ? এই রকম ব্যক্তিদের কি হবে, 6 বছর সংসদ বা কোনো রাজ্য আইনসভার প্রার্থী হতে তিনি পারবেন না। পরবর্তী ক্ষেত্রে কি বলছে, মদ্য বিক্রয় নিষেধাজ্ঞা। আমরা আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারে দেখেছি মদ বিক্রি নিষিদ্ধ, আর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ঢালাও মদের কারবার চলছে। এটা নিয়ে আবার কেউ কিন্তু কমেন্ট করো না। ঢালাও মদের ব্যবসা কেন? কারণ হচ্ছে এখান থেকে আমাদের আবগারি শুল্ক থেকে অনেকটা বেশি টাকা আসে। তার টাকা না আসলে রাজ্য চালাবো কি করে? চলো, মদ বিক্রয় নিষেধাজ্ঞা। কোনো নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণের 48 ঘন্টা আগে থেকে, এগুলো মনে রাখবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট এগুলো, 48 ঘন্টার আগে থেকে ভোট গ্রহণ সম্পূর্ণ হওয়া পর্যন্ত মদ বিক্রয়, প্রদান, বিতরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষিত হয়। বলে স্যার নিষিদ্ধ তো ঘোষিত করে দিই, কিন্তু আগে থেকে প্যাকেট বাড়িতে তুলে রাখি, তাই তো? কারা কারা এরকম করো কমেন্ট করে জানাও। তো বিষয়টা হচ্ছে 48 ঘন্টা আগে থেকে কোনো রকম মদ বিক্রয় করা যাবে না, কোনো রকম আদান প্রদান করা যাবে না, কিচ্ছু করা যাবে না। তাতে কি হয়, ভোটে কিন্তু এফেক্ট পড়ে। এর অন্যথা হলে সর্বাধিক 6 মাসের জেল বা 2000 টাকা জরিমানা উভয়ই হতে পারে। এটা কিন্তু মাথায় রাখ। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছে, দেখো, সর্বাধিক 2টি নির্বাচনী ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা। আমি বেসিক্যালি দুটো ক্ষেত্রে আমি প্রতিদ্বন্দ্বিতা একসাথে করতে পারি। তোমরা অনেকের ক্ষেত্রে দেখেছো, রাহুল গান্ধীর ক্ষেত্রেও দেখেছো, দুটো জায়গা থেকে দাঁড়িয়েছিল। ঠিক তেমনি বলছে যে কোনো ব্যক্তি সাংসদ রাজ্য আইনসভার সাধারণ নির্বাচন বা উপনির্বাচনের ক্ষেত্রে
সর্বাধিক নির্বাচনী ক্ষেত্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। সর্বাধিক দুটো জায়গা থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। তোমাদের জন্য প্রশ্ন থাকবে, এটা কত সালে করা হয়? তোমাদের জন্য প্রশ্ন থাকলো, কমেন্ট করে জানাবে। তারপর বলছে দেখো, প্রচারের সময়সীমা হ্রাস, অর্থাৎ প্রচারের জন্য সময়সীমাটাকে কমিয়ে দেওয়া হয়। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ও ভোট গ্রহণের দিনের মধ্যে পার্থক্য 20 দিনের থেকে কমিয়ে 14 দিন করা হয়। 20 দিনের থেকে কমিয়ে 14 দিন করা হয়েছে। পরবর্তী বলছে, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়। কিরকম পরিবর্তন সেটা? 1997 সালে রাষ্ট্রপতি পদে নির্বাচনের ক্ষেত্রে প্রপোজার ও সেকেন্ডারের সংখ্যা 10 থেকে বৃদ্ধি করে 50 করা হয়। আমরা জানি 50 জনের সমর্থন প্রয়োজন, 50 জন করা হয়। অনুরূপভাবে বা একইভাবে উপরাষ্ট্রপতির ক্ষেত্রেও কিন্তু এই সংখ্যা 5 থেকে বাড়িয়ে 20 করা হয়। আবার উভয় পদের ক্ষেত্রে নির্বাচনের জামিনের অর্থের পরিমাণ 2500 টাকা থেকে 15,000 টাকা করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা কি? সেটা হচ্ছে পোস্টাল ব্যালট ও প্রক্সি। খুব গুরুত্বপূর্ণ এটা ভোটটা। তোমাদের অনেক ক্ষেত্রে দেখো, নির্বাচনের সময় বা নির্বাচনে যখন ভোট গণনা হয় তখন কিন্তু বলে না পোস্টাল ব্যালট আগে গোনা হচ্ছে, পোস্টাল ভোটের কত ভোট পড়েছে সেই অনুযায়ী দেখা হচ্ছে, বলে তো, হ্যাঁ কি না? পোস্টাল ভোট কারা দেয়, এই প্রশ্নটা তোমাদের জন্য। কিন্তু এখানে আমি বলে দিচ্ছি, দেখো 1999 সালে বিশেষ কিছু শ্রেণীর ব্যক্তির জন্য এই ব্যক্তিটা কারা তোমরা কিন্তু বলবে। আমি তো অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো না পারলে। 1999 সালে বিশেষ কিছু শ্রেণীর ব্যক্তির জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান এবং 2003 সাল থেকে সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তিদের জন্য প্রক্সি ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। কারা এই প্রক্সি ভোট দেয়, প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য থাকলো। কত সাল থেকে শুরু হয়? একটা হচ্ছে 1999 সাল থেকে, আর সেনাবাহিনীদের জন্য 2003 সাল থেকে। পরের কি বলছে? প্রার্থীদের সম্পদ এবং অপরাধের সংযোগের সম্পর্কে তথ্য কি বলছে দেখো। 2003 সালে নির্বাচন কমিশন ঘোষণা করছে, প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে কোনো অপরাধমূলক কাজে অভিযুক্ত, দোষী সাব্যস্ত, সাজাপ্রাপ্ত হয়েছে কিনা জানাতে হবে। এছাড়া প্রার্থী ও তার নিকট আত্মীয়দের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব প্রকাশ করতে হবে। অর্থাৎ তার স্থাবর অস্থাবর সম্পত্তি তুমি দেখো না, তোমাদের নির্বাচনের আগে পুরো জমা দিতে হয়, আমার কত সম্পত্তি, কত কত কি, সমস্ত স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তাকে দিতে হয়, তার নাম সমেত উল্লেখ করে দিতে হয়। আর একটা কি বলেছে, আর একটা কোনো অপরাধমূলক কাজে যদি যুক্ত থাকো, দেখবে কোনো ফৌজদারি হোক, কোনো বড় কোনো ধর্ষণের অপরাধে বা কোনো রকম বৃহত্তম অপরাধের সাথে যদি যুক্ত থাকে, সে কিন্তু নির্বাচনে লড়তে পারবে না। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আগে কমিশনকে তোমাকে জানাতে হবে। তোমরা দেখবে খবরের কাগজে বড় করে করে একটা দিয়ে বলে এর এত কোটি টাকা সম্পত্তি, তার এত কোটি টাকা সম্পত্তি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, অনুদান গ্রহণ। নির্বাচনের ক্ষেত্রে আমি নির্বাচনে লড়তে গেলে টাকা পয়সার প্রয়োজন, তো আমি টাকা পয়সা কোথা থেকে পাবো? কোনো রাজনৈতিক দলগুলো টাকা পয়সা কোথা থেকে পায়? সেই জন্য বলছে কোনো রাজনৈতিক দল 2003 সাল থেকে কোনো রাজনৈতিক দল সরকারি প্রতিষ্ঠানগুলো ছাড়া বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান থেকে অনুদান গ্রহণ করার জন্য অনুমোদন পাচ্ছে। তবে কর ছাড় পাওয়ার জন্য রাজনৈতিক দলটিকে 20,000 টাকার বেশি অনুদানের ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সেই অনুদান বিষয় কিন্তু জানাতে হবে। এবং 2017 সালে এর পরিমাণ কমিয়ে 2,000 টাকা করা হয় এবং 2017 সালে কর্পোরেট অনুদানের পূর্ববর্তী সীমা অপসারিত করা হয়, যেটা 7.5% ছিল। কিন্তু বর্তমানে এরকম কোনো ঊর্ধ্বসীমা নেই যে তুমি এত টাকা নিতে পারবে, তুমি এত টাকা নিতে পারবে, এরকম কোনো রকম ঊর্ধ্বসীমা নেই। তার জন্য কি হয়, তার জন্য আমরা দেখি, আমরা কিন্তু বহু বড় বড় কোম্পানি থেকে এই দল এত নিয়েছে, ওই দল অত নিয়েছে, তথ্যগুলোকে জানানো হয় না, আবার আমরা লড়াই করে তথ্য জানতে হয়। এবার বলছি ইভিএম এর কথা। এই যে ইভিএম এ ব্রেইল সিগনেচ, অর্থাৎ যারা দৃষ্টিহীন ভোটারদের জন্য 2004 সালে মধ্যপ্রদেশের আসিফনগর বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচনে প্রথম ইভিএমে ব্রেইল সিগনেচ প্রথমবার ব্যবহার করা হয়। যারা এগুলো জানতে না, তারা কিন্তু কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কত উপকারে আসছে। খুব গুরুত্বপূর্ণ তথ্য বলছে দেখো, ইভিএমে ব্রেইল সিগনেচ কখন ব্যবহার করা হয়?
সর্বপ্রথম 2004 সালে মধ্যপ্রদেশের আসিফনগরের বিধানসভা ক্ষেত্রের উপনির্বাচনে প্রথম ইভিএমের ব্রেইল সিগনেচার ব্যবহার করা হয়। একেবারে ভিডিওর শেষ পর্যায়ে আমরা এসে গেছি। এতক্ষণ যারা ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম প্রচুর তোমরা ভিডিও পেয়ে যাবে। কি বলছে? বুথ ফেরত সমীক্ষার উপর নিষেধাজ্ঞা কবে হয়? রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যামেন্ডমেন্ট, যেটা অ্যাক্ট 2009 সালের মাধ্যমে লোকসভা এবং রাজ্য বিধানসভা নির্বাচনের সময় বুথ ফেরত সমীক্ষার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তা একেবারে লাস্ট বলছে ইলেকটোরাল বন্ড, আমি যেটাকে তোমাকে বলছিলাম। এখন আমরা ইলেকটোরাল বন্ড কিনতে পারে বিভিন্ন সংস্থাগুলো। আমরা কি দেখতে পাচ্ছি? 2018 সালে কেন্দ্রীয় সরকার ইলেকটোরাল বন্ড বা স্কিম চালু করে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে বন্ড ক্রেতা বা ব্যক্তি বা প্রতিষ্ঠান যে কেউ হতে পারে, সে আম্বানি, বিড়লা, টাটা, গোয়েঙ্কা, তুমি, আশিস, যে কেউ হতে পারে। তার পরিচয় সম্পূর্ণরূপে গোপন করা হয়। আমি তোমাকে এক্ষুনি বলছিলাম, তার পরিচয় সম্পূর্ণরূপে গোপন করা হয়। এই পরিচয় শুধুমাত্র কোনো ফৌজদারি মামলার প্রয়োজনে বিচারালয় কর্তৃক জানতে চাওয়া হলেই তিনি প্রকাশ করতে বাধ্য থাকেন। ওকে, আশা করছি ভিডিওগুলো তোমাদের কাজে আসবে এবং এসএলএসটি পরীক্ষার জন্য অনেক তোমাদেরকে সুবিধা করবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে জানাবো। আর একটি কথা, যদি শেষ অবধি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করবে আর বন্ধুবান্ধবদের শেয়ার করবে। ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।